দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। কিছু বলবেন স্যার? সরি, মানে সরি বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি আসার পর থেকে আপনার সাথে আমি এমন কিছু আচরণ করছি যে আচরণগুলো আমার করা উচিত হয়নি। সেই বোধটুকু থেকেই আসলে আপনাকে সরি বলা। করবই না বা কেন বল? আমি ঢাকার বাইরে থেকে আসা একটা ছেলে, এমনিতেই মানসিকভাবে একটু ডিমোরালাইজ থাকাটাই স্বাভাবিক। আর আপনার এটা স্বভাব, আপনি এখানে বড় হয়েছেন, আমার তো এখানকার বাতাসটাও আপন লাগে না। আপনার লেখাপড়া, আপনার রেজাল্টস, আপনার বিশ্ববিদ্যালয়, সবকিছু মিলিয়ে আপনার অবস্থান আমার চাইতে উপরে হবে, এটাই আমার ভিতরে একটা ইগো হয়ে কাজ করতো সবসময়। দিন শেষে তো আমি একজন মানুষ, ফেরিতে হলে ভুলটা বুঝতে পেরেছি, আমার উচিত হয়নি এরকম ব্যবহার আপনার সাথে করা। আর যেহেতু আপনি চুপচাপ সবকিছু টলারেট করেছেন, সেজন্য একজন মানুষ হিসেবে একজন মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইটস ওকে স্যার, আমি বুঝতে পারছি। খুব অবাক হলাম আপনার ফোন পেয়ে। দেখা করতে যাচ্ছেন হঠাৎ, মানে কিছু হয়েছে? আমি বাসা থেকে রাগ করে বের হয়ে গিয়েছি। মানে কি? মানে হচ্ছে আমার বাসা এখন আর বাসা নেই, সেটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর আমি যেহেতু যুদ্ধের কৌশল জানি না, আমার কাছে জনবল নেই, আমি যুদ্ধ প্রতিরোধ এবং প্রতিহত করতে পারছি না, তাই আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি। কি বলেন আপনি? আপনার বাসার লোকজন কত সুইট, আমি আপনার বাসায় গিয়েছি। কি যুদ্ধক্ষেত্র বানিয়ে দিচ্ছেন বাসাটাকে? আপনি জানেন না তো কিছুই, তাই আপনার সুইট লাগছে। আমার চাচা যখন বিয়ে করে চাচিকে বাসায় নিয়ে আসলো, তখন আমরা ভেবেছিলাম একটা পরী এসেছে আমাদের বাসায়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তিনি দাওয়াত দিয়ে একজন বিষধর নাগিনকে ঘরে এনে তুলেছেন, যিনি আমাদেরকে উঠতে বসতে ছোবল দিচ্ছে। এবং দেখেন, ছোবল খেতে খেতে আমার হাত পা কিরকম নীল নীল হয়ে গেছে। আপনার চাচি তাকে নিয়ে সব কথা বলছেন, এটা কি ঠিক হচ্ছে?
চাচি তো অ্যাটলিস্ট রেসপেক্ট করেন একটু। আপনি তো আর ছোবল খাননি, তাই আপনার রেসপেক্ট এখনো আছে। ছোবল তো খেয়েছি আমরা, তাই বুঝছি যে সাপের দংশনের কষ্ট কতটুকু। আপনার বাসায় এতগুলো লোক, আপনার এতগুলো ভাই বোন, আপনারা সবাই মিলে তাকে বোঝান। আর যদি কাজ না হয় চাচির সাথে কথা বলেন। আর এরপরেও যদি কাজ না হয়, নাগিন তো বিষ দাঁত উঠিয়ে ফেলেন। সেটাই তো, বিষ দাঁতটা ভাঙতে পারছি না। কেন পারবেন না? আপনি বাসায় যান, আপনি বাইরে থাকলে কিছুই করতে পারবেন না। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করে, প্ল্যান করে, আলোচনা করে সলিউশন করেন। আমি আজকেই রাগ করে বাসা থেকে বের হয়েছি, আবার আজকেই যদি বাসায় ফেরত যাই তাহলে তো আমার আত্মসম্মান বোধ ক্ষুণ্ণ হবে। এটাও ঠিক। সো হোয়াটস ইউর প্ল্যান? আমি যেটা চিন্তা করছি, আপনি যেহেতু বলছেন বাসায় ফেরত যেতে, তাহলে আমি 1 সপ্তাহ এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে যখন একটু মাইন্ডটা ফ্রেশ মনে হবে, যখন বুঝবো শরীর থেকে বিষগুলো নেমে গেছে, তখন বাসায় ফেরত যাব। কি বল? আমি না অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করলাম, তুমি না আর আগের মতো না, কেমন যেন হয়ে গেছো। কিরকম? মানে আগে যেমন সবাইকে শাসন করতা, কন্ট্রোলে রাখতা, সবার ভালো মন্দ সব বলে দিতা, এখন না এইসব কিছু করো না। যে যা ইচ্ছা করতেছে করুক, তুমি দেখেও দেখো না। কেন? তো আর সবচেয়ে বেশি অবাক লাগে কি জানো? আমাদের যে চাচি, উনি বাসার সবার সাথে খারাপ ব্যবহার করতেছে, বাজে ব্যবহার করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি তাকেও কিছু বলো না। আমাদের তো বলো না, তাকেও কিছু বলো না। ইভেন উনি তো তোমার সাথেও খারাপ ব্যবহার করে, আর তুমি উল্টা তার সাথে ভালো ব্যবহার করো, খুব নরম করে কথা বলো। কেন? শোন, মাঝে মাঝে না কন্ট্রোলটা একদম ছেড়ে দিতে হয়, সেটা বৃহত্তর স্বার্থেই। ধর, চাচির সাথে তো এখন আমাদের ফ্যামিলির সবারই ছোটখাটো বিষয়ে খিটিমিটি লেগেই আছে। এখন সে তো কারো পিছু ছাড়ছে না, এখন আমিও যদি তার সাথে উল্টো রিয়াক্ট করি তাহলে তো পরিবারের পুরো পরিবেশটাই একদম নষ্ট হয়ে যাবে। পুরো পরিবারটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তারপর কি হবে? কাকুর সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। সেটা তো আমি চাই না রে। কাকুর সাথে তো আমি ভালো সম্পর্ক রাখতে চাই। সো বৃহত্তর স্বার্থে চাচির সাথে আমি কোনো রকম ঝামেলা করছি না। আস্তে আস্তে সময় গেলে দেখবি ঠিক সবাই ঠান্ডা হয়ে যাবে, চাচিও ঠান্ডা হয়ে যাবে। তারপর চাচি একটু বেশি বেশি করে। তুই ছোট মানুষ, ছোটই থাক, বেশি বড়দের ব্যাপার স্যাপার বুঝতে হবে না তোকে। হ্যাঁ, বেশি বুঝলে বেশি ঝামেলা। ইসাক, কেমন আছিস? এই তো চাচা, চলছে। তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ভালো চলছে চাচা। ব্যবসা বাণিজ্য যেরকম ছিল ঠিক আগের মতোই চলছে, ঠিকঠাক চলছে, কোনো রকমের সমস্যার সম্মুখীন এখনো হয়নি। তোর যে গতি, তোর ব্যবসায় যদি এরকম গতি হয় তাহলে তো সেটা খুব বেশি দিন ধরে টানা যাবে না। এর আগে কখনো তো আমার ব্যবসা নিয়ে চাচা তোমার এত মাথা ব্যথা হয়নি। হঠাৎ করে আমার ব্যবসার গতি নিয়ে তুমি পর্যালোচনা করছো যে? আমি বলছিলাম কি, যদি খুব বেশি সুবিধা করতে না পারিস, ব্যবসা যদি ঝামেলা মনে হয়, তো এই ব্যবসাটা গুটিয়ে ফেলে বড় ভাই আছে, আমি আছি, আমাদের সাথে চলে আয়, একসাথে আমরা ব্যবসাটা করি। বাতাস লেগেছে না চাচা? তুমি তো এর আগে কখনো আমার ব্যবসার লাভ
লস এগুলো নিয়ে মাথা কামাওনি। নিশ্চয়ই চাচি তোমাকে বলেছে এগুলো নিয়ে আমার সাথে কথা বলার জন্য, তাই না? দেখ, তোর চাচি তো আর এখন আলাদা কেউ না, সে এই পরিবারেরই একটা অংশ, এই পরিবারেরই একটা মেম্বার। ও নিশ্চয়ই চাচ্ছে যে এমন কিছু হোক যেটা আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের জন্য লাভজনক, পরিবারের জন্য সুবিধাজনক। এতদিন পর্যন্ত এ বাসার শুভ অশুভ এগুলো নিয়ে তো আমরা কেউই কখনো কোনো বিষয় মাথা কামাইনি। হঠাৎ করে এখন এগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, আমি ভেবে দেখব। আসলে সবাই ঠিক যার যার মতো করে করছে। স্যার ব্যাপার না, তার কি শরীর খারাপ নাকি? আপনাদের ক্লাস নেই না? না স্যার, এখন অফ পিরিয়ড চলছে। কেউ তো নেই। আমি না আপনাকে বিয়ে করতেছি। স্যার, আপনি কি আমাকে ফর্মালি প্রপোজ করছেন, মানে নাকি রসিকতা করছেন মনে হয়? ফর্মালি। ফর্মাল প্রপোজাল মানে এভাবে তো আসলে নর্মালি তো প্রপোজাল তো মানে পরিবার থেকে দেয়া হয় তো। আমি আপনার মানে পরিবারের সবার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কোথাও ইংলিশ? না স্যার। তাহলে আমি বিয়ে করি আপনাকে। ঠিক আছে, আপনি প্রপোজাল দিলেন, আমি ওটা নিয়ে অবশ্যই চিন্তা করব। আমি আসলে আমার না আগে আমার বাবার সাথে একটু কথা বলতে হবে। আপনার নিজের কোনো মতামত নেই? জি, ওটা তো পরের ব্যাপার, আগে আমরা কথা বলে নিই দুই পরিবারের সাথে। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস? সবার সাজেশন শুনে নিজে চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম কাপড়ের ব্যবসাটা বন্ধ করে দেব। কি বলছিস? কি এতদিনের ব্যবসা তুই বন্ধ করে দিলে তুই করবি কি? ব্যবসাই করব, ব্যবসা ছাড়া তো আর কিছু করতে পারবো না, অন্য কোনো ব্যবসা করব। না মানে বুঝলাম না, যে কাপড়ের ব্যবসাটাতে তুই অভ্যস্ত হয়ে পড়েছিলি, এটা চেঞ্জ করে তুই আবার অন্য ব্যবসা করবি, নতুন ব্যবসা রিস্ক আছে, বোঝাবুঝির ব্যাপার আছে, তুই পারবি? পারবো কিনা জানি না, কিন্তু এই কাপড়ের ব্যবসা করতে গিয়ে আমি আর এখন কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। মানুষজন আমাকে ঠকাতে 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 নিঃস্ব করে ফেলেছে, এবং এই কাপড়ের ব্যবসায় প্রফিট মার্জিন
অনেক ক্ষীণ। যেই প্রফিট করে কর্মচারীর বেতন, দোকান ভাড়া সবকিছু দিয়ে যে আর্ন হচ্ছে সেটা পোষাচ্ছে না। বাবা তোকে একটা কথা বলি, ব্যবসায় কিন্তু লাভ ক্ষতি, তারপরে এই বাকি থাকা, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। এই জন্য ব্যবসা পরিবর্তন করাটা আমার কাছে সঙ্গত মনে হয় না। ঠিক আছে, তারপরেও তুই যেহেতু করতে চাচ্ছিস না, আমি তোকে জোর করবো না। তো নতুন কি ব্যবসা তুই শুরু করতে চাস, কিছু ঠিক করেছিস? কাপড়ের ব্যবসা বন্ধ করে ব্যবসাই তো করতে হবে, এটা ছাড়া তো আমি আর কিছু করতে শিখিনি। তবে কি ব্যবসা করব সেটা নিয়ে এখনো ভাবছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় তুই এক কাজ করতে পারিস, তুই অনলাইনের ব্যবসা কর, মানে অনলাইনে কেনা বেচার একটা ব্যবসা তুই শুরু করতে পারিস। তাহলে তুই মোটামুটি ঘরে বসেই ব্যবসাটা করতে পারবি। তুমি তো আমাকে আবারও সেই ঘরের ভিতর বন্দি করে ফেলছো। আমি যদি ঘরে বসে বসে ব্যবসা করি তাহলে তো আমার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। ঘরে বসে ব্যবসা করার মধ্যে তো বাবা কোনো চ্যালেঞ্জ নেই। বাইরে খোলা এবং বিশাল পরিসরে ব্যবসা করার মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, তুই যদি ঘরে বসে ব্যবসায় ডিসকমফোর্ট ফিল করিস তাহলে তখন বলার কিছু নেই। তুই দেখ তাহলে তুই কি ব্যবসা করবি, আমি তোকে পূর্ণ সহযোগিতা করবো এবং আমার দোয়াও থাকবে তোর সাথে। চিন্তা করে তোমাকে জানাই। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম, যে ব্যবসাটাই কর তোকে কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে, এবং ওই প্রফিট কি হলো না হলো, বেশি হলো না কম হলো, লস হলো কিনা, সেগুলো তো মাথায় থাকবেই, কিন্তু সেগুলোর জন্য আবার যেন পিছিয়ে আসিস না। তাহলে তুই ঠিকঠাক করলে কি ব্যবসা করতে চাস আমাকে জান। শেষ 5 পাতা এখনো পড়া বাকি আছে, পড়ে তোমাকে দিয়ে যাচ্ছি।